নমস্কার কৃষক বন্ধুরা, আজকে দেখতে পাচ্ছেন এই জমিটিতে সদ্য আজ 10-12 দিন হলো আলু লাগানো হয়েছে। তো একটা দুটা এই সবে আলু বেরিয়েছে। তো এই সদ্য একটা দুটো আলু বেরিয়েছে, এই সময় যে রোগটি বর্তমানে লেগে গেছে আপনারা দেখতে পাবেন। এই দেখুন, এই একটা গাছের পাতাগুলোকে পোকায় খেয়ে নিচ্ছে। এই দেখুন, পাতাটিকে খেয়ে নিচ্ছে লেদা পোকা। শীঘ্রই এটাকে একটা ওষুধ ব্যবহার করতে হবে, নাহলে পাতাগুলোকে সব নষ্ট করে ফেলবে। তো বন্ধুগণ, এই যে সময় আজ 10-12 দিন গাছের বয়স, এই সময় গাছের কন্ডিশনটা এরকম একটা দুটো করে বেরিয়েছে। এর পরবর্তী মুহূর্তে, অর্থাৎ গাছের বয়স যখন হবে 20 থেকে 25 দিন, এরপর বাড়িতে যে সমস্ত রোগ আমার এই জমিতে দেখা যাবে সেইগুলি হলো: এক, পাতা কুঁকড়ে যাওয়া; দ্বিতীয়ত, বীজ পচা; তৃতীয়ত হচ্ছে গাছ ঢলে পড়া বা ঝিমিয়ে পড়া বা নেতিয়ে পড়া। তিনটাই কিন্তু একই জিনিস। এই 3 রকম সমস্যা এই আলু বাড়িতে দেখা যাবে। তো আমরা এটার জন্য আগে থেকে আমাদেরকে পরিচর্যা নিতে হবে, না হলে কিন্তু অর্ধেক আমরা ফসল কিন্তু এখান থেকে পাবো না, নষ্ট হয়ে যাবে। তাই এই যে গাছ নেতিয়ে পড়া বা ঝিমিয়ে পড়া, এই বিষয়ে আমরা কি কি প্রয়োগ করব, বিষ বা কীটনাশক আমরা যেই বলি না কেন, থাকুক না কেন, তো সেই বিষয় নিয়ে আজকে মূল ভিডিও। আর এই রোগটি যদি আপনার বাড়িতে লেগে যায়, জমিতে প্রায় 30 থেকে 70% ফসল আপনার নষ্ট করে ফেলবে। হ্যাঁ, তাই চলুন ভিডিওটা শুরু করা যাক। যে গাছ কিভাবে, কি কারণে নেতিয়ে পড়ে বা ঝিমিয়ে পড়ে, বা আমরা যেটাই বলি না কেন, থাকুক না কেন, একটাই কিন্তু এর রোগ। আমরা বিভিন্ন নামে একে চিনি। তো কি কি পরিচর্যা করব এই সময়, বা এই যে 20-25 দিন পর যে গাছটা একটু গ্রো হবে, তারপরে আমরা কি কি বিষ প্রয়োগ করতে পারি এই ঝিমিয়ে পড়া বা নেতিয়ে পড়ার জন্য, সেই বিষয় নিয়ে আজকে আপনাদের জানাবো। কৃষক বন্ধুরা, আমি খোকন, আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল এগ্রো বন্ধুর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। যে সমস্ত বন্ধুগণ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে। কারণ কৃষি রিলেটিভ সমস্ত রকমের বিষয়ে ভিডিও আপনারা এই চ্যানেলটির মাধ্যমে পেয়ে যাবেন। এবং তার সাথে সাথে আপনারা লাইক করবেন এবং শেয়ার করে রাখবেন, যাতে কিছু বন্ধুদের কিছু উপকার লাগে। তাই চ্যানেলটিকে লাইক করে রাখবেন এবং শেয়ার করে রাখবেন। চলুন ভিডিওতে যাওয়া যাক। বন্ধুগণ, ভিডিওটি যদি একটু বড় হয়ে থাকে, আপনারা তবু একটু দেখবেন, কারণ এই ভিডিওর মধ্যে দিয়ে অনেক কিছু শেখার বিষয় আছে। তাই আপনারা যদি শিখে ফেলতে পারেন, তাহলে আপনার অবশ্যই লাভবান হবেন আপনারা, আর আপনাদের উপকারও লাগবে। তাই অবশ্যই ভিডিওটা যদি বড় হয়, একটু অবশ্যই দয়া করে একটু ভিডিওটা দেখবেন, এইটাই অনুরোধ রইল। বন্ধুগণ, এই যে গাছগুলো ঢলে পড়ে, যে কোনো গাছ, আলু গাছ বলুন, টমেটো গাছ বলুন, কফি গাছ বলুন, এই যে ঢলে পড়ে, এই যে ঢলে পড়ার প্রক্রিয়াটা কি, সেটা প্রথমে আমরা জানবো। কিভাবে ঢলে পড়ে? না, দেখুন, গাছের শিরা উপশিরা আছে, প্রত্যেক গাছের শিরা উপশিরা আছে। এই যে শিরা উপশিরার মধ্যে দিয়ে যে গাছ যে খাদ্য গ্রহণ করে বা জল গ্রহণ করে, সেই যে শিরা উপশিরায় এই ভাইরাস বা ব্যাকটেরিয়াগুলো অ্যাটাক করে। যার ফলে দেখবেন ওই যে গাছটিতে ব্যাকটেরিয়া জনিত যে গাছটা ঝিমিয়ে পড়েছে, হ্যাঁ,
দেখবেন মাঝখানটা যে গাছের যে একটা নালি রয়েছে সেই নালিটা ফাটিয়ে দেখলেন ওই নালিটা কালো একটা স্পট পড়ে গেছে। এবং আরেকটা উপায়, ব্যাকটেরিয়াজনিত যে রোগ সেই রোগটা কিভাবে চিনবেন না, দেখবেন যে ওই অংশটা আমরা যদি একটা কাঁচের গ্লাসে জলে যদি ডুবিয়ে রাখি, দেখবেন জলটার কালার ধূসর রঙের একটা হয়ে গেছে। তখন আমাদের বুঝতে হবে যে এটা ব্যাকটেরিয়া জনিত রোগের জন্য গাছটি ঢলে পড়েছে। বন্ধুগণ, এই যে ঢলে পড়া রোগটা না, আমরা ৩টি কারণে এ গাছ ঢলে পড়ে। এক হচ্ছে ফাঙ্গাসের কারণে, দ্বিতীয়ত ব্যাকটেরিয়ার কারণে, তৃতীয়ত একটা নিমাটেড একটা রোগের জন্য গাছটি ঝরে পড়তে পারে। এই যে ৩টি কারণে গাছ ঢলে যায় বা গাছ ঝিমিয়ে যায়, এই ৩টি কারণে এই রোগগুলো আমরা দেখতে পাই, ঢলে পড়া রোগটা। ৩টি কারণ আমি পরপর আপনাদেরকে বলছি, আপনারা একটু লক্ষ্য রাখবেন আপনার জমিতে। দেখুন, যদি ফাঙ্গাসে অ্যাটাক হয় সেখানে গোড়া পচে যাবে, পাতায় ছোপ ছোপ দাগ আসবে, আপনারা বুঝবেন ফাঙ্গাসে অ্যাটাক। আর যদি গাছ ঢলে পড়ে, যদি ব্যাকটেরিয়ার কারণে হয়, তাহলে ওই যে গাছের নালি বরাবর, ভেতরে নালি বরাবর দেখবেন কালো একটা স্পট পড়ে গেছে। গাছটিতে যখন তুলে আপনারা চিরবেন তখন বুঝতে পারবেন গাছটিতে একটা স্পট পড়ে গেছে ভেতরে, যার জন্য ওটা ব্যাকটেরিয়া অ্যাটাক আমরা বলতে পারি। আর নিমাটোডের কারণ অর্থাৎ গাছের যে শিরা, গাছের যে শিকড় রয়েছে না, গাছের যে শিকড়, সে শিকড়ে বুটকারি বুটকারি এক ধরনের ভাইরাস, বা ওটাকে এক ধরনের রোগ আমরা বলতে পারি। ভাইরাস চিহ্নটা রোগ, নিমাটেড এক ধরনের রোগ। সেই নিমাটোড অ্যাটাকের ফলে অনেক গাছ ঝিমিয়ে পড়ে। তো এই সমস্ত রোগগুলো থেকে কিভাবে আমরা রেহাই পাবো, আজকে কিন্তু আমরা মূলত আলোচনা করব যে ব্যাকটেরিয়া জনিত যে রোগ, যে গাছ ঝিমিয়ে পড়ে, ব্যাকটেরিয়া জনিত যে রোগ, সেইটার ফুল ডিটেলস আমরা আলোচনা করব এই ভিডিওর মধ্যে দিয়ে। তাই চলুন ভিডিওটা আরো আগিয়ে নিয়ে যাক। এই ভাইরাস জনিত যে লক্ষণগুলো আমরা বুঝবো, আমরা ৪-৫ রকম মানে পদ্ধতি আমাদের আছে, সেটা আজকে আপনাদেরকে জানাবো যে কি কি লক্ষণ দেখলে আমরা এই ব্যাকটেরিয়ার বুঝতে পারবো। এক হলো দুপুরের যে রোদটা গাছ পায়, সেই রোদে গাছটা ঝিমিয়ে পড়বে। অর্থাৎ সকালে কিন্তু আপনার এই রোগটা বুঝতে পারবেন, দুপুরে রোদের পর আপনারা এই রোগটা বুঝতে পারবেন, ১ নম্বর। দ্বিতীয়ত, গাছের পাতা হলুদ হয়ে যাবে। তৃতীয়ত, গাছের কাণ্ড যে কালার সেটা বাদামি বা কালচে একটা কালার হবে। গাছের যে নিচের দিকের পাতা, সেই নিচের দিকের পাতাগুলি আস্তে আস্তে শুকিয়ে যাবে। গাছের যে শিকড়, সেই শিকড়টি ক্ষতিগ্রস্ত হবে। এই লক্ষণগুলো আমরা দেখলে চট করে বুঝতে পেরে যাবো যে এটা আমাদের ভাইরাস জনিত রোগের কারণে আলু গাছটি এইভাবে ঝিমিয়ে পড়তেছে। অনেক কৃষক বন্ধু এই রোগটিকে ঠিকঠাক চিনতে না পেরে তারা ভুলভাল চিকিৎসা করে, যার জন্য তারা ঠিকঠাক মতো রেজাল্ট পায় না এবং বলে ওষুধ ঠিকঠাক কাজ করে না। কিন্তু আপনাদেরকে বলছি যে আপনারা আগে রোগটা ভালো করে দেখুন এবং নির্বাচন করুন, তারপর আপনারা ওষুধগুলো প্রয়োগ করুন। দেখবেন অবশ্যই ঠিকঠাক ওষুধের, রোগের যদি ঠিকঠাক ওষুধ পড়ে তাহলে অবশ্যই রেজাল্ট আপনি পাবেন। তাই বলছি আগে রোগগুলো নির্বাচন করুন যে এটা কি রোগ লেগেছে, তারপরে আপনি ট্রিটমেন্ট করুন, আপনারা অবশ্যই রেজাল্ট পাবেন। এক হলো রোগাক্রান্ত যে বীজ, সেই বীজটি আপনাদেরকে এড়াতে হবে, অর্থাৎ ওই রোগাক্রান্ত বীজ আপনাদেরকে নেওয়া যাবে না। দ্বিতীয়ত, জল নিকাশি ব্যবস্থা, জমির যে জল নিকাশি ব্যবস্থা, সেই জল নিকাশি ব্যবস্থাটা আপনার ঠিকঠাক রাখতে হবে। আপনার জমিতে যদি নিমাটোড আক্রান্ত হয়, সেই বীজটাকে আপনাদেরকে গ্রহণ করা বা লাগানো চলবে না। নিমাটোড একটা রোগ, সেই রোগেও যদি আপনার বীজটি হয়, সেই বীজটাকেও আপনাদেরকে লাগানো যাবে না। নতুন শুদ্ধ ভালো জাতের বীজ আপনাদেরকে ব্যবহার করতে হবে। একই জমিতে বারবার কয়েক বছর আলু চাষ করা যাবে না। আপনারা কি ভুলটা করেন যে একই জমিতে বারবার বারবার আলু চাষ করে যাচ্ছেন, ঘুরিয়ে ফিরিয়ে
চাষটা করুন। একই জমিতে বারবার আলু চাষ করা যাবে না। দ্বিতীয়, এরপর যেটা বলবো যে আপনারা জমিতে নাইট্রোজেন পরিমাণ কম করে দিতে হবে, নাইট্রোজেন বেশি ব্যবহার করা যাবে না। এই কারণগুলো যদি আপনারা অ্যাভয়েড করে চলেন, অবশ্যই আপনারা এই ব্যাকটেরিয়া জনিত যে সমস্যা সেগুলো থেকে অনেকটা আপনারা রেহাই। এরপর আমরা জানবো এই যে ব্যাকটেরিয়া জনিত যে রোগগুলো কিভাবে ছড়ায়। আপনাদেরকে এই দিকেও খেয়াল রাখতে হবে যে কিভাবে ছড়ায়, সেই যে পদ্ধতিগুলো আপনাদেরকে এড়াতে হবে। অর্থাৎ 1 নম্বর, যে আপনার ধরুন যে জমিতে ব্যাকটেরিয়া রোগ লেগেছে সেই জমিতে জল পাওয়াচ্ছেন, সেই জলটা আবার অন্য একটা জমিতে আপনারা লালার মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছেন জলটা। এই কাজটি আপনাদেরকে বন্ধ করতে হবে। আক্রান্ত যে গাছটা আপনি বুঝতে পারছেন যে এই গাছটা আক্রান্ত হয়ে গেছে, সেই গাছটার সঙ্গে সঙ্গে আপনাদেরকে ব্যবস্থা নিতে হবে, তুলে ফেলতে হবে, অন্যত্র জায়গায় তুলে ফেলতে হবে। সেখান থেকে এই ভাইরাসটি, নিমাটোডে যে রোগটি হয় সেই জায়গাটাতে যে ক্ষত থাকে, সেই ক্ষত থেকে এই ভাইরাস বা ব্যাকটেরিয়া রোগটি আপনার জমিতে ছড়িয়ে যেতে পারে। আর একটা জমিতে আলু প্রতি বছর বসাবেন না, কারণ একটা জমিতে ভাইরাস বা ব্যাকটেরিয়া 3 থেকে 4 বছর বেঁচে থাকতে পারে। একটা আলু জমিতে যদি ভাইরাস লেগে যায়, সেই জমিতে দ্বিতীয়বার আলু চাষ করবেন না, কারণ ওই মাটিতে বর্তমানে 3 থেকে 4 বছর একটা ব্যাকটেরিয়া বা ভাইরাস বেঁচে থাকার ক্ষমতা রাখে। তাই অন্যত্র জমিতে আলুটা লাগাবেন। এইভাবেই এই ভাইরাস বা এই রোগটি ছড়ায়। এরপর বন্ধুরা, যে এই যে ঢলে পড়া রোগটা আমরা বলেছিলাম যে 3টি কারণে ঢলে পড়া রোগটি হয়। এক হচ্ছে ফাঙ্গাস, দ্বিতীয়ত ব্যাকটেরিয়ার কারণে, আর তৃতীয়ত নেমাটোডের কারণে। আমি প্রত্যেকটার ওষুধ আপনাদেরকে জানিয়ে যাব এই ভিডিওর মধ্যে দিয়ে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আমি পরকে পর আলোচনা করছি। প্রথমে আমরা আলোচনা করবো যে ফাঙ্গাস, যদি ধরে নিলাম ফাঙ্গাসের কারণে আমার জমিতে আলু গাছ ঝিমিয়ে পড়ছে, সেখানে আমরা কি কি প্রয়োগ করতে পারি। প্রথমে কার্বনডাজিম আমরা প্রথম অবস্থায় ব্যবহার করতে পারি, না হলে ইন্দোফিল কোম্পানির যে ম্যানকোজেব আছে 75%, এটাকেও প্রথম স্প্রে অবস্থায় আমরা কিন্তু ব্যবহার করতে পারি। চাষি বন্ধুদেরকে বলবো যে আপনারা প্রথম অবস্থায় কম ডোজ বা কম পাওয়ারের যে সমস্ত ওষুধ সেগুলো ব্যবহার করবেন। তারপরে আপনারা দীর্ঘমেয়াদী যে সমস্ত ফাঙ্গিসাইড আছে সেগুলোকে ব্যবহার করতে পারেন। এরপর যদি আপনারা ব্যবহার করেন, ওটা দিলেন প্রথম ডোজ কার্বনডাজিম বা ম্যানকোজেবের যে, এরপর আপনারা ব্যবহার করতে পারেন সাইমোক্সিল প্লাস ম্যানকোজেব, এই গ্রুপের আপনারা ওষুধ ব্যবহার করতে পারেন। সাইমোক্সিল ম্যানকোজেব এটা আপনারা যে ডোজ দিবেন প্রতি ব্যারেলে অর্থাৎ 30 গ্রাম করে, আর যে মেটালাক্সি এবং ম্যানকোজেব এটাও আপনারা দিবেন প্রতিটা জলে আড়াই গ্রাম হারে 1 লিটার জলে, অর্থাৎ 2.5 গ্রাম করে। আর যদি আপনারা ম্যানকোজেব দেন 75%, তাহলে আপনারা ওটা প্রতি ড্রামে 50 গ্রাম করে আপনারা ওটা ব্যবহার করতে পারেন। ঠিক আছে, এগুলো হচ্ছে ফাঙ্গিসাইডের দিক থেকে গেল। যদি ফাঙ্গিসাইডের আপনার জমিতে লেগে যায় তাহলে এইগুলো ট্রিটমেন্ট করবেন, আগের থেকে অনেকটা আপনারা উন্নত রেজাল্ট দেখতে পাবেন। আপনারা যদি বুঝতে পারেন যে আমার জমিতে ব্যাকটেরিয়া লেগেছে যার জন্য গাছ ঢলে পড়ছে, তাহলে আপনারা দিবেন কাসুকামাইসিন, ওর সাথে কপার অক্সিক্লোরাইড, আর নচেত স্টেপটোমাইসিন বা প্ল্যান্টোমাইসিন, ওর সাথে প্লাস কপার অক্সিক্লোরাইড। এই দুটি ওষুধ খুব ব্যাকটেরিয়ার খুব দুর্দান্ত রেজাল্ট হয়। আপনারা এটা ব্যাকটেরিয়া রোগের জন্য আপনারা এই দুটোই মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারেন, দুর্ধর্ষ রেজাল্ট হবে, আপনার কোনো অসুবিধা নেই। এরপর আমরা আলোচনা করব, যদি আপনার নিমোটেডের কারণে আলু গাছ ঝিমিয়ে পড়ে, তাহলে সেখানে আপনারা ফিউরাডন দিতে পারেন, বা থাইমেট গ্রুপের যে সমস্ত ওষুধ সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। বিঘাতে 7 থেকে 8 কেজি এরকম হারে আপনারা ব্যবহার করতে পারেন, দুর্ধর্ষ রেজাল্ট হবে কিন্তু। ধরুন আমরা এই যে আলু লাগানোর আগের মুহূর্তে যদি আমরা একটু জমিতে ভালো করে পরিচর্যা করি, তাহলে কিন্তু এই ব্যাকটেরিয়া বলুন
বা ভাইরাস বলুন বা ফাঙ্গিসাইড বলুন বা নিমোটেড বলুন, এই যে তিনখানা যে রোগ, এই যে তিনখানা রোগকে আমরা অনেকটাই কিন্তু কন্ট্রোলে আনতে পারি যদি আমরা যখন মাটিতে হাল করা হয় সেই সময় যদি কিছু কিছু জিনিস আমরা মাটিতে প্রয়োগ করে রাখি, তাহলে কিন্তু অনেকটা আমার এই রোগ থেকে অনেকটা মুক্তি পাওয়া যায়। সেগুলো কি কি? এক, আমার বীজটা ভালো মানের বীজ নিতে হবে, অর্থাৎ ভাইরাস বা ব্যাকটেরিয়া বা ধসা বা নিমোটেড আক্রান্ত যে সমস্ত গাছ, সেই গাছ থেকে আমরা এই বীজগুলি গ্রহণ করব না বা ওই বীজগুলো আমরা নেব না। ১ নম্বর। দ্বিতীয়ত, জমিতে জল নিকাশি ব্যবস্থা রাখতে হবে। তৃতীয়ত, বীজটিকে ভালো করে শোধন করতে হবে। আপনারা প্রত্যেকেই ভুল করেন যে বীজটিকে না শোধন করেই আপনারা লাগিয়ে দেন। বীজটিকে ভালো করে আধ ঘন্টা বা ১ ঘন্টা ধরে বীজটাকে ভালো করে ভিজাতে হবে। ভিজানোর জন্য কিছু ফাঙ্গিসাইড আপনারা ব্যবহার করতে পারেন, জলে গুলে ওইটিকে ১ ঘন্টার মতো ভিজিয়ে রাখতে পারেন। এরপর আপনারা জমিতে যখন হাল করবেন তখন ট্রাইকোডার্মা ভিরিডি বিঘা পিছু ৪ থেকে ৫ কেজি হারে আপনারা ব্যবহার করতে পারেন। এছাড়াও ব্লিচিং পাউডার প্রতি বিঘা পিছু ২ থেকে ৩ কেজি হারে ব্যবহার করবেন। এবং এই নিমোটেডের কারণে যে এই গাছ ঢলে পড়ে, সেখানে আপনারা ফিউরাডন বা ফোরাডন বা থাইমেট বা এই টেকনিক্যালের কোনো দানা জাতীয় যে বিষ, সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। সেগুলো ব্যবহার করলে এই নিমোটোডের কারণে গাছ যদি আপনার মানে নেতিয়ে পড়ে বা ঢলে পড়ে, এগুলো থেকে আপনারা রেহাই পেতে পারেন। তাই এই বিষয়গুলি আপনারা ফলো করবেন, আপনারা অবশ্যই গাছকে রোগমুক্ত রাখতে পারবেন। বন্ধুগণ, এই যে আলু গাছ ঢলে পড়া, এইটি নিয়ন্ত্রণ করা কিন্তু খুব কঠিন। আপনি যদি এই ভাইরাস জনিত বা ফাঙ্গিসাইড জনিত বা নিমোটেড জনিত যে কারণগুলো আমি বললাম, যদি আপনারা লক্ষ্য করে থাকেন, তাহলে আপনারা চট করেই সেই ওষুধটি আপনারা প্রয়োগ করতে পারবেন এবং তাতে আপনার জমি দ্রুত রোগমুক্ত হবে। তাই এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং নিশ্চিন্তে আপনারা প্রত্যেকটা বিষয় আমি বললাম অবশ্যই আপনারা দেখবেন, আপনারা এই বিষগুলো প্রয়োগ করবেন। 100% আমি বলছি আপনারা রেজাল্ট পাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও যাতে আপনারা পেয়ে থাকেন, অবশ্যই কৃষি রিলেটিভ। চলুন আবার পরবর্তী ভিডিও আবার দেখা হবে।